আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মাইটোসিস কোষ বিভাজন অর্থাৎ কোষ বিভাজন চ্যাপ্টারটা নিয়ে আমাদের আলোচনা কিন্তু চলছিল। তোমরা হয়তো আগের যারা ক্লাসগুলো দেখেছো বা আমাদের ভিডিও দেখেছো। এই চ্যাপ্টারেরই অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক মাইটোসিস কোষ বিভাজনের ডিটেইলস, যেটা আমরা আসলে হয়তো ছোট ক্লাস থেকে পড়ে আসতেছি। ক্লাস 8 থেকে 8, 9, 10 এ আমরা হয়তো পড়ছি। আমরা এই মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে সবাই আসলে কম বেশি জানি। কিন্তু ইন্টারমিডিয়েটেও এই একই টপিকটা আছে, আগের চাইতে আরেকটু বিস্তারিত, এবং হচ্ছে এখানে আরো দু একটা জিনিস অ্যাড হয়েছে, যেটা আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা থেকে শুরু করে ভর্তি পরীক্ষার জন্য আসলে প্রয়োজন। হয়তো আমরা এই টপিক সম্পর্কে সবাই কম বেশি জানলেও আমরা এটার যদি থ্রোলি আমরা যদি পুরো জিনিসটা সম্পর্কে ইনস অ্যান্ড আউট যত কিছু আছে এই সম্পর্কে যদি খুব ভালো ধারণা না রাখি, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, এবং হচ্ছে যে পচার সম্মুখে পা কাটার মতো অবস্থা হবে। অর্থাৎ খুবই কমন টপিক মনে হবে যে সহজ, আমি তো মাইটোসিস পারি, এটা নিয়ে আসলে সময় দেওয়ার দরকার নাই, আমরা হচ্ছে যে আগেই পারবো, এই ধরনের জিনিস করলে এটার সম্পর্কে খুব ভালো প্রিপারেশন আমাদের আসলে হবে না। এই জন্য মাইটোসিস কোষ বিভাজন আমাদের পরিচিত টপিক হলেও এটার ডিটেলস এবং আমাদের জন্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসলে খুব কমন টপিক হলেও এখনো ইন্টারমিডিয়েট পরীক্ষার তোমাদের হচ্ছে একাডেমিক লাইফের যে পরীক্ষাগুলো আছে, ইয়ার ফাইনাল পরীক্ষা থেকে শুরু করে টেস্ট পরীক্ষা, ইন্টারমিডিয়েট পরীক্ষা এবং হচ্ছে ভর্তি পরীক্ষা, তুমি এমন মানে কখনো এরকম হয় নাই যে হচ্ছে যে এই টপিক থেকে কোশ্চিন হয় নাই, কোনো না কোনো পরীক্ষায় আসছে। হয়তো ইয়ার ফাইনাল না আসলেও টেস্টে আসছে, টেস্টে মিস হলেও দেখা গেছে যে বোর্ড পরীক্ষাতে ঠিকই আসছে। অর্থাৎ এমন একটা টপিক যেখান থেকে তুমি কোশ্চিন পাচ্ছই নিশ্চিত কোনো না কোনো পরীক্ষায়। তার সুতরাং হচ্ছে এই টপিককে আসলে গুরুত্ব দিতে হবে। তো আমরা হচ্ছে আগে আমরা ক্লাসগুলো যদি আমরা ভিডিও দেখে থাকি, আমরা কোষের প্রস্তুতি পর্যায়ে, অর্থাৎ একটা কোষ আসলে সবসময় বিভাজন করে না। আসলে বাস্তব কথা হচ্ছে যে বাস্তবে যেটা দেখা যায় যে হচ্ছে যে কোষ তার লাইফের খুব অল্প সময়ে আসলে বিভাজন করে, বেশিরভাগ সময়টা আসলে সে নিষ্ক্রিয় অবস্থায় থাকে কিংবা প্রস্তুতি পর্যায়ে থাকে। কোষ বিভাজনের জন্য যেসব প্রস্তুতির দরকার, যেসব রাসায়নিক বস্তু থেকে শুরু করে বিভিন্ন জিনিসের অ্যারেঞ্জমেন্টের দরকার, সেই জিনিসটাতে সে দায়িত্বে বা কাজে নিয়োজিত থাকে, আর খুব অল্প সময়ের জন্য কোষ বিভাজন করে, যেটা আসলে তার জীবন চক্রের বা তার মোট জীবনের খুবই নগণ্য একটা সময়। কিন্তু খুব নগণ্য হলেও কোষের খুব গুরুত্বপূর্ণ যে 2-3টা কাজ আছে বা বৈশিষ্ট্য আছে, তার একটা গুরুত্বপূর্ণ কাজ বা বৈশিষ্ট্য হচ্ছে কোষ বিভাজিত হতে পারে। হ্যাঁ, কিছু ব্যতিক্রম কোষ আছে যারা হচ্ছে যে মাইটোসিস কোষ বিভাজন বা কোষ বিভাজন হতে পারে না কোনো একটা সময়ে বা ম্যাচিউর হওয়ার পরে। আমরা আগেও পড়ছি এরকম, যেমন আমাদের নিউরনের কোষ ব্রেনের, তারপরে হচ্ছে যে আমাদের ম্যাচিউর অবস্থার পেশি কোষ বা ঐচ্ছিক পেশির কোষগুলো দেখা গেছে যে ম্যাচিউর অবস্থা পরে আসলে বিভাজিত হয় না, বাট এরাও একসময় বিভাজন করছে। এবং চুল, নখের কোষগুলা বা ত্বকের কোষগুলা কিন্তু আজীবনই মাইটোসিস কোষ বিভাজন করে, এবং এই মাইটোসিস কোষ বিভাজনের ফলেই আমাদের দেহের স্বাভাবিক বৃদ্ধি বা অনেক আমাদের যে গঠন, সেই কাজগুলা, গঠনের ব্যাপারগুলো তোমার হচ্ছে যে ঘটে থাকে বা আমাদের বৃদ্ধি ঘটে। এখন মাইটোসিস কোষ বিভাজনের আগে আমরা একটু আগের ইয়া থেকে তোমাদেরকে বলি। যেমন এই ইন্টারফেজের ক্ষেত্রে আমরা দেখছি যে ইন্টারফেজের ছবি একটা আমরা আঁকছি, যদি ইন্টারফেজের আলাদা করে ছবি এরকম আসলে মানে দেখানোর কিছু নাই, বাট কোষের যে স্বাভাবিক একটা ছবি, অর্থাৎ অবিভাজনরত অবস্থায়, সেটা প্রস্তুতি পর্যায়ে হতে পারে অথবা কোষের নিষ্ক্রিয় থাকা অবস্থায় হতে পারে। দুই ক্ষেত্রেই ছবিটা আসলে প্রায় একই রকম আমাদের জন্য। ধরে নিতে পারে আমরা এটা একটা ইন্টারফেজের ছবি, যেখানে আসলে কি হবে, একটা কোষ যদি এটা ধরে নিচ্ছি আমরা এটা একটা উদ্ভিদ কোষ, প্রাণী কোষের ক্ষেত্রে আসলে প্রায় একই রকম হবে, যে তার নিউক্লিয়াসকে যদি আমরা খেয়াল করি, কারণ অন্য অংশগুলোকে আমরা এখানে কিছুটা হচ্ছে যে উজ্জ্ব রাখবো বা কিছুটা হচ্ছে এখানে আমরা হচ্ছে কম গুরুত্ব দিচ্ছি, কারণ কোষের যে অন্যান্য অঙ্গাণু আছে, মাইটোকন্ড্রিয়া থেকে শুরু করে প্লাস্টিড থেকে শুরু করে, এগুলো আমাদের কোষ বিভাজনের জন্য আসলে সাথে সরাসরি জড়িত না বা খুব বেশি গুরুত্বপূর্ণ না। আমাদের জন্য বিভাজনের জন্য মূল দায়িত্বে যে থাকতেছে সে হচ্ছে কে, নিউক্লিয়াস। তো এই জন্য আমরা নিউক্লিয়াসের ছবিটাকে আসলে বড় করে দেখি, যদিও মাইটোসিস কোষ বিভাজনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তার নিউক্লিয়াসের বিভাজন, যেটাকে আমরা কি বলি, ক্যারিওকাইনেসিস, যেটা অনেক সময় এমসিকিউতে বা ছোট কোশ্চেনে আসে যে ক্যারিওকাইনেসিস কাকে বলে। নিউক্লিয়াসের বিভাজনকেই বলা হয় ক্যারিওকাইনেসিস। আবার যে নিউক্লিয়াস ছাড়াও কোষের অন্যান্য অংশের যে দুইটা অংশে ভাগ হয়ে যাওয়াটা, যেটা কম গুরুত্বপূর্ণ বাট সেটাও বিভাজন হয়, সেটা সম্পর্কে আমরা পরবর্তীতে দেখব, সেই বিভাজনটাকে বলা হয় সাইটোকাইনেসিস। এই সাইটোকাইনেসিস এবং ক্যারিওকাইনেসিস মিলেই হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। তবে সেই মাইটোসিস কোষ বিভাজনের আমাদের ডিটেলস আলোচনা থাকবে পুরোটাই হচ্ছে ক্যারিওকাইনেসিস নিয়ে, যেটা আমরা জানি যে কতগুলো ধাপ আছে, তোমরা মনে হয় সবাই কম বেশি জানো। দেখো, যদি জানো আমরা কমেন্টে বা ইয়েতে লিখতে পারি যে হচ্ছে যে মাইটোসিস কোষ বিভাজনের বা ক্যারিওকাইনেসিসের ধাপ আসলে কয়টা। তো এই ক্যারিওকাইনেসিসের আলোচনা গুরুত্বপূর্ণ হওয়ার কারণে আমরা আজকের আলোচনাগুলোতে বা এই মাইটোসিস কোষ বিভাজনের যে ধারাবাহিক আলোচনা হবে, সেই আলোচনাগুলোতে দেখা গেছে আমরা শুধু নিউক্লিয়াসের ছবিটাকে ফোকাস করব। সেই নিউক্লিয়াসের ক্ষেত্রে বিভাজনের আগের অবস্থাতে বা ইন্টারফেজ দশাতে তার ছবিটা কিরকম হবে, একটা নিউক্লিয়াস, সেখানে নিউক্লিওলাস থাকবে, সেটাকে আমরা স্পষ্ট করে দেখাচ্ছি বা নিউক্লিওলাসটাকে আমরা এখানে দিয়ে রাখছি। আর হচ্ছে যে সেখানে ক্রোমাটিন বস্তু থাকবে বা ক্রোমাটিন তন্তু, যেটাকে আমরা ক্রোমোজোম বলতে পারি, বাট আসলে এটাকে আমরা ক্রোমোজোম বলবো না। ক্রোমোজোম যে শব্দটা, যেটা আমরা অনেক বেশি চিনি এবং হচ্ছে যে আমরা
অনেক ছোট ক্লাস থেকে পড়ে আসতেছি, বা এইসব চ্যাপ্টারের ক্ষেত্রে বা আরো অনেকগুলো চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের জন্য খুব কমন একটা টপিক হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোমটা কিন্তু মজার জিনিস হচ্ছে যে শুধুমাত্র এই ক্রোমোজোম যে অবস্থাটা, সেই অবস্থাটা কিন্তু শুধুমাত্র মাইটোসিস কোষ বিভাজনের সময়ের অবস্থা। আসলে কিন্তু একটা কোষ তার জীবনের বেশিরভাগ সময়ে কিন্তু কোষ অবিভাজনরত অবস্থায় থাকে বা প্রস্তুতি পর্যায়ে থাকে। সে অবস্থাতে কিন্তু তার আসলে ক্রোমোজোম থাকে না। সে অবস্থাতে কিন্তু তার যে এই বংশগতির বস্তুগুলা, সেগুলো আসলে দেখতে সুতার মতো দেখায় এবং আসলে অনুবীক্ষণ যন্ত্রে খুব ভালো দেখা যায় না, খুব চিকন সুতার মতো দেখায়, যেটাকে আসলে আমরা বলি কি ক্রোমাটিন বস্তু, যেটাকে আমরা বলি হচ্ছে ক্রোমাটিন বস্তু বা ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন বস্তু বা ক্রোমাটিন তন্তু, যেটা আসলে সুতার মতো একটা গঠন। এবং হচ্ছে এই ক্রোমাটিন বস্তু বা তন্তুটা দেখলে বোঝা যায় যে সেই কোষটা আসলে বিভাজন করছে না। আবার একইভাবে ক্রোমোজোম অবস্থা যদি আমরা দেখি, কোনো অনুবীক্ষণ যন্ত্রে যদি বিশেষ রং প্রয়োগের মাধ্যমে আমরা জানি যে যখন হচ্ছে বিভাজনরত অবস্থায় বিশেষ রং প্রয়োগ করলে ক্রোমোজোমগুলো সেই রং ধারণ করে এবং তাদেরকে আলাদা করে চিহ্নিত করা যায়, তখন কিন্তু আমরা সেটাকে বলতে পারি ক্রোমোজোম। অর্থাৎ ক্রোমোজোম যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো কি যে কোষটা কি হচ্ছে, বিভাজন হচ্ছে। আর যদি হচ্ছে আমরা এরকম দেখি, ক্রোমাটিন দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে হচ্ছে কোষটা অবিভাজনরত অবস্থায় আছে। সেটা প্রস্তুতি পর্যায়ে হতে পারে বা এমনিতে নিষ্ক্রিয় থাকা অবস্থায় হতে পারে। কিন্তু ক্রোমোজোম এবং ক্রোমাটিন দেখেও অনেকটাই ব্যতিক্রম দু একটা ক্ষেত্র ছাড়া আমরা মোটামুটি একটা হচ্ছে যে ধারণা লাভ করতে পারি যে কোষটা আসলে বিভাজনরত অবস্থায় আছে নাকি অবিভাজনরত অবস্থায় আছে। তাহলে ইন্টারফেজ আমরা আগে পড়েছি যে ইন্টারফেজের প্রস্তুতি কাজগুলো হচ্ছে যে কোষ বিভাজনের জন্য যেসব রাসায়নিক পদার্থের দরকার, যেসব ফ্যাক্টর দরকার, যেসব প্রোটিন দরকার, যেসব এনজাইম দরকার, বা উদ্ভিদের ক্ষেত্রে মাইক্রোটিবিউলসের যে সঠিক যে গঠন বা সেই যেখান থেকে স্পিন্ডল তন্তু তৈরি হবে, অথবা প্রাণীর ক্ষেত্রে যে সেন্ট্রিওল থেকে তোমার পরবর্তীতে স্পিন্ডল ফাইবার তৈরি হওয়ার যে কাঁচামালগুলো আছে, সেই কাঁচামালগুলা বা এই ধরনের রাসায়নিক যে পদার্থগুলোর প্রস্তুতি, সেই প্রস্তুতিটা কিন্তু হয়ে যাবে হচ্ছে ইন্টারফেজে। ইন্টারফেজের পরে তারপরে আমরা প্রবেশ করব হচ্ছে কোষ বিভাজন পর্যায়ে বা আমাদের সেই মাইটোসিস পর্যায়ে, যেই মাইটোসিসের গুরুত্বপূর্ণ যে বিভাজনটা আছে সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজন, যেটাকে আমরা পর্যায়ক্রমিকভাবে 5টা বিভাগে ভাগ করব। কয়টা ভাগ? 5টা পর্যায়ে ভাগ করব ক্যারিওকাইনেসিসকে, 5টা পর্যায়ে। যদিও মজার জিনিস হচ্ছে যে আসলে কোষ কিন্তু 5টা পর্যায়ে ধাপে 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 বিভাজন হয় না, যে একটা ধাপের পরে একটা গ্যাপ থাকে, তারপরে আরেকটা ধাপ তৈরি হয়। যেমন আমরা ধাপগুলোর নাম কি জানি বলতো? ধাপগুলো হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি যে এই 5টা ধাপে ভাগ করতেছি আমরা মাইটোসিস কোষ বিভাজনকে বা ক্যারিওকাইনেসিসকে। কিন্তু প্রোফেজ থেকে প্রোমেটাফেজে যাওয়ার মাঝখানে কিন্তু একে আলাদা করার জন্য তেমন কোনো ধরনের চিহ্ন বা তেমন কোনো ধরনের পরিবর্তন পাওয়া যায় না, বা কোনো একটা গ্যাপ পাওয়া যায় না যে প্রোফেজ থেকে প্রোমেটাফেজ বা প্রোমেটাফেজ থেকে মেটাফেজে যাওয়ার মাঝখানে একটা বিরতি আছে বা গ্যাপ আছে। আসলে একটা তারা কোষ বিভাজন কিন্তু যে ম্যাক্সিমাম কোষের ক্ষেত্রে এক সিরিয়ালেই ঘটনাগুলো ঘটে যায়, পুরোটা শেষ হয়ে যায়। কিন্তু পর্যায়টা দীর্ঘ হওয়ার কারণে পর্যায়টা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের পর্যায়টা হচ্ছে দীর্ঘ হওয়ার কারণে তাকে আলোচনার সুবিধার্থে তাকে হচ্ছে যে ভালোভাবে জানার জন্য, তাকে বিস্তারিতভাবে জানার জন্য, একদম সূক্ষ্মভাবে খুঁটিনাটি ডিটেলস জানার জন্য আসলে বিজ্ঞানীরা তোমার হচ্ছে যে বা গবেষকরা তাকে ভাগ করে দিয়েছে 5টা এরকম ধাপে। যার প্রথম ধাপটা আমরা সবাই মনে হয় জানি, যে ধাপটার নাম কি? প্রোফেজ। প্রো শব্দের অর্থ কি বা ফেজ অর্থ কি? ফেজ মানে আসলে দশা, অর্থাৎ 5টা দশা আছে, যেই 5টা দশাকে নিয়ে আমরা আলোচনা করবো। তার প্রথম দশাটার নাম হচ্ছে প্রোফেজ। প্রো শব্দের অর্থ হচ্ছে আদি। আমরা অনেক জায়গায় শব্দটা পাইছি, যেমন হচ্ছে যে এই যে প্রোরেনিন, তারপরে হচ্ছে যে প্রোথ্রম্বিন, তাই না? আমরা এরকম মনে হয় পড়ছি বায়োলজি বিভিন্ন জায়গায়। তারপরে হচ্ছে যে এই যে প্রোক্যারিওটিক কোষ। তাহলে প্রো শব্দটা আসলে যেখানেই পাচ্ছি, প্রো শব্দ দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আদি বা পূর্বের বা আগের বা সবার প্রথমের আসলে। তো সবার প্রথম পর্যায়ের জন্য নামটা কি হয়েছে? প্রোফেজ। এখন এই প্রোফেজ পর্যায়ে আসলে ইন্টারফেজ থেকে বা অবিভাজনের চাইতে কি কি পার্থক্য ঘটে? নর্মালি যেটা হয়, কোনো কোষ যখন বিভাজন পর্যায়ে প্রবেশ করে তখন তার এই ক্রোমোজোমের থাকা, আমরা জানি ক্রোমোজোমের রাসায়নিক উপাদান অসংখ্য আছে, যেখানে হচ্ছে যে বলতো কি কি রাসায়নিক উপাদান আছে, যেমন ডিএনএ আছে, তারপরে হচ্ছে এখানে হিস্টোন প্রোটিন আছে, ঠিক আছে? এছাড়াও তোমার হচ্ছে যে পানি আছে, তারপরে আরো অনেকগুলো রাসায়নিক পদার্থ আছে। এই ক্রোমোজোম এবং নিউক্লিয়াসে থাকা কোন একটা কোষ যখন হচ্ছে যে মাইটোসিস পর্যায়ে যায়, তখন হচ্ছে এখান থেকে মেইনলি হচ্ছে পানির বিয়োজন ঘটে। এই নিউক্লিয়াস থেকে এবং ক্রোমোজোমগুলো থেকে পানি তোমার হচ্ছে যে মাইনাস হয়ে যায় বা পানি আসলে এখান থেকে কমে যায়, যেটাকে আমরা বইয়ে দেখছি যে এটাকে ঘটনাটাকে বলা হচ্ছে কি? জলবিয়োজন। এই ঘটনাটাকে বলা হচ্ছে জলবিয়োজন। এই জলবিয়োজন ঘটে, এই বা হাইড্রোলাইসিসও বলতে পারি আমরা। জলবিয়োজন বা হচ্ছে যে পানির আসলে ঘাটতি বা কমতি হয়। এই পানি যখন চলে যায় ক্রোমাটিন থেকে, আসলে ক্রোমোজোম বলা ঠিক না, এখানে আসলে ক্রোমাটিন থেকে বা ক্রোমাটিন বস্তু বা রাসায়নিক বস্তু থেকে যখন পানি চলে যায়, তখন ক্রোমোজোমগুলো হচ্ছে যে কি হয়ে যায়? সংকুচিত হয়ে যায়।
তারা সংকুচিত হয়, খাটো হয় এবং হচ্ছে খেয়াল করে দেখো এটা কিন্তু আসলে শুধু ক্রোমোজোমের ক্ষেত্রে না, আমরা হয়তো বইয়ে ক্রোমোজোমের ক্ষেত্রে এরকম পড়ছি, কিন্তু পড়ার ক্ষেত্রে আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি আমরা সবসময় চেষ্টা করব যে সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে বা সায়েন্সের টপিকগুলোর ক্ষেত্রে আমরা একটা টপিকের সাথে আরেকটা টপিক যেটা তার সাথে রিলেটেড বা সম্পর্কিত বা মিল আছে সেই জিনিসটাকে একসাথে করে পড়ার চেষ্টা করবো। একসাথে করে পড়লে যেটা হবে যে হচ্ছে যে এই জিনিসটার অ্যাকচুয়াল কনসেপ্টটা বা হচ্ছে যে আমরা জানতে পারবো একই সাথে, মনে থাকে খুব ভালো। যেমন দেখো সংকোচন হয়ে যাওয়ার ব্যাপারটা, পানি কমে গেলে যে সংকোচন হয়, এটা কিন্তু আমরা অন্য চ্যাপ্টারে অন্য টপিকে পড়ছি যে কোষের ক্ষেত্রেও কোনো কোষ যখন কোষের ভিতরে অন্ত অভিস্রবণ ঘটে, যখন পানি ঢোকে তখন কোষ কি হয়, স্ফীত হয়, কোষের স্ফীত হয়, কোষের প্লাজমার পরিমাণ বাড়ে এবং হচ্ছে এটাকে আমরা অন্ত অভিস্রবণ বলি। তখন কিন্তু কোষটা হচ্ছে যে আয়তনে বেড়ে যায়। কিন্তু একইভাবে বিপরীত ঘটনা যখন ঘটে অর্থাৎ বহি অভিস্রবণ যখন ঘটে তখন হচ্ছে যে আমরা কি দেখি যে হচ্ছে যে কোষটা সংকুচিত হয়ে যায়, চুপসায়া যায়, তাই না? যে কোনো জিনিসের ক্ষেত্রে বাস্তবেও দেখো যে কোনো জিনিস থেকে আমরা যখন কাপড় থেকে পানি নিংড়িয়ে চিপে বের করে নিচ্ছি তখন সেই জায়গাটায় তোমার কি হচ্ছে, এই জায়গা শুকায়া যাচ্ছে, তখন সেই জায়গায় তুমি আবার যদি কোনো রং বা কোনো বস্তু দাও তখন সেটা ধারণ করতে পারে। কিন্তু তুমি যদি পানি থাকা অবস্থায় অলরেডি কাপড়টাতে পানিতে ভিজে একদম একাকার অবস্থায়, এই অবস্থার ভিতরে তুমি যদি হচ্ছে ওখানে রং দাও বা অন্য কিছু দাও, দেখবা যে সেটা পাতলা হয়ে যাচ্ছে, খুব বেশি নিচ্ছে না। কিন্তু শুকনা কাপড়ে দিয়ে দেখো তুমি দেখবা যে সেটা খুব ভালোভাবে সেটাকে রং ধরতেছে। তো আমাদের কাপড় যেরকম সুতা দিয়ে তৈরি, আমাদের ক্রোমোজোম বা ক্রোমাটিন জিনিসটাও কিন্তু আসলে আমরা শুরু থেকে বলে আসতেছি সুতার মতো। তাহলে সে কি করবে, যখন এই কোষ বিভাজন পর্যায়ে প্রবেশ করবে তখন ক্রোমোজোমগুলা পানি বিয়োজন করার কারণে এবং আরো কিছু রাসায়নিক পদার্থের পরিবর্তনের কারণে এরা হচ্ছে শুকায়া যাবে, এরা হচ্ছে ড্রাই হয়ে যাবে। শুকায় তোমার হচ্ছে যে ক্রোমোজোমগুলো কি হবে, আরো খাটো এবং হচ্ছে যে মোটা হবে। তোমার হচ্ছে যে ক্রোমোজোমগুলো আমরা জানি যে এর ভিতরে তোমার হচ্ছে যে এই যে ক্রোমাটিন বস্তু আছে বা তোমার হচ্ছে যে এই ডিএনএ হিস্টোন প্রোটিন যৌগ মিলেই তো আসলে ক্রোমোজোম তৈরি হয়েছে, যেটা আসলে আমরা এরকম দেখছি। আমরা যখন কোষ চ্যাপ্টারে পড়ছি তখন আমরা এরকম ক্রোমোজোমের ছবি দেখছি, তাই না? তো যখন তোমার হচ্ছে যে এটা পানিগুলো ত্যাগ করে তখন সেটা আরো তোমার হচ্ছে যে খাটো এবং মোটা হয়, আরো খাটো মোটা হয়, আরো ভাঁজগুলো আসলে আরো তোমার হচ্ছে যে সংক্ষিপ্ত হয়ে আসে, এরকম তোমার হচ্ছে খাটো হয়ে যায়, আরো এই ভাঁজগুলো তোমার হচ্ছে যে গাঢ় হয়। এই ভাঁজগুলোর পরিমাণ যেটা আগে ধরো যে এরকম ছিল সেটা তোমার হচ্ছে যে আরো যদি তোমার হচ্ছে যে এরকম এই কনজেস্টেড হয় এরকম, তখন আমরা দেখবো কি সেটা আসলে আরো খাটো এবং মোটা হয়ে যাবে। অনেক বড় একটা লম্বা একটা সুতা একটা জায়গায় হচ্ছে ভাঁজ করে আমরা অবস্থান, বা একটা কাপড়ের ক্ষেত্রে আমরা দেখছি এরকম যদি আমরা চাপায় এক জায়গায় রাখি তাহলে সেটা খাটো হবে। এবং একই সাথে শুকায় যাওয়ার কারণে বিশেষ যে কালার ফুলজিন রং আমরা বলছি, আমরা মনে হয় ফার্স্ট চ্যাপ্টারও পড়ছি, এক ধরনের রাসায়নিক পদার্থ যেটা ক্রোমোজোমের রাসায়নিক পদার্থ যে ডিএনএ হিস্টোন যৌগ আছে তারা হচ্ছে যে এটার সাথে সংযুক্ত হতে পারে বা যুক্ত হতে পারে। এই ফুলজিন রংটা যেটা এই ফুলজিন রংটা এই অবস্থাতে কোষে প্রয়োগ করা হলে সেই ক্রোমোজোমগুলা সেই রংটাকে ধারণ করে, কারণ তার এই রং ধারণ করার এবিলিটি বা ক্ষমতা তোমার হচ্ছে যে সম্পন্ন হয়েছে সে। তখন সেই রংটা ধারণ করলে ওই রঙিন জিনিসগুলোকে অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখা যায়, দেখলে বোঝা যায় যে এই রঙিন জিনিসগুলো আসলে কি ক্রোমোজোম, যেটা ক্রোমাটিন অবস্থাতে পানি থাকার কারণে এবং খুব পাতলা চিকন সুতা হওয়ার কারণে তোমার হচ্ছে যে তারা এই রংটা কিন্তু কি করতে পারে না, ধারণ করতে পারে না। তখন অনুবীক্ষণ যন্ত্রেও একটা অবিভাজনরত কোষ, অর্থাৎ যে কোষটা কি হচ্ছে না, যে কোষটা বিভাজনরত অবস্থায় নাই, যে ক্রোমাটিন অবস্থায় আছে, সেই কোষের ক্ষেত্রে কিন্তু ফুলজিন রং দিলেও তখন ক্রোমোজোমকে দৃষ্টিগোচর আসলে কিন্তু হয় না। অনেক বেশি শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রে তোমার হচ্ছে কিছুটা দেখা যায়, বাট অতীতকাল থেকে যখন গবেষণা হয়ে আসতেছে তখন আমরা যেটা বা বিজ্ঞানীরা যেটা খেয়াল করছে যে হচ্ছে যে এই কোষ যখন বিভাজন করতেছে না তখন সে রং ধারণ করতে পারার ক্ষমতা না থাকার কারণে তাকে কিন্তু অনুবীক্ষণ যন্ত্রেও দেখা যাচ্ছে না। কিন্তু ঠিকই বিভাজন অবস্থাতে ফুলজিন রং দিলে তখন হচ্ছে সে তাকে দেখা যায়। কারণ পানি না থাকার কারণে এবং সংকুচিত এবং খাটো হওয়ার কারণে তার এই জায়গাগুলো শুকায় যাওয়ার কারণে সে কি করতে পারে, রং ধরার জন্য তার হচ্ছে যে ক্ষমতা বা অ্যাবিলিটিটা বেড়ে গেছে, তখন তাকে হচ্ছে দেখা যায়। তখনই আমরা আসলে তাকে কি বলি, ক্রোমোজোম বলি। তাহলে আমরা যে ক্রোমোজোমের কনসেপ্টটা দেখে আসতেছি বইয়ের বিভিন্ন জায়গায়, সেটা আসলে কি রঙিন একটা বস্তু, যে ফুলজিন নামক বিশেষ রং রাসায়নিক পদার্থ সেটা ধারণ করার পরে তাকে আমরা ক্রোমোজোম বলি। তার এই গাঠনিক পার্থক্য আছে ক্রোমাটিনের চাইতে, ক্রোমাটিন চিকন লম্বা একটা সুতা। এবং আমরা জানি যে ক্রোমোজোমের ভিতরে আমরা যে এখানে যেরকম আঁকছি বা তোমার হচ্ছে আমরা এখানে যেরকম ভাঁজটা দেখাচ্ছি, এরকম একটা যে ভাঁজের মতো আলাদা জায়গা আছে বা একটা তোমার হচ্ছে যে এই সংকুচিত জায়গা আছে বা ভাঁজ আছে, যেখানে আসলে কি একটা ক্রোমোজোমের যে দুইটা অংশ আছে বা তোমার হচ্ছে দুইটা যে ক্রোমাটিড থাকে বা যেটা সম্পর্কে আমরা পরে পড়বো, সেই ক্রোমাটিডগুলা যে সেই সিস্টার ক্রোমাটিড বলি আমরা, দুই পাশে দুইটা ক্রোমাটিড, এই ক্রোমাটিডগুলো যে জায়গায় যুক্ত থাকে সেই জায়গাটাকে আমরা সেন্ট্রোমিয়ার বলি। যেটা বইয়ে তোমাদের দেখা গেছে যে এরকম করে এরকম গোল একটা দিয়ে আমরা অনেক সময় আঁকছি বা এরকম হয়তো তোমরাও আঁকছো বা এরকম বইয়ে দেখা যায়। তো সেই যে অংশটাকে, এই অংশটা বরাবর তোমার হচ্ছে যে এই অংশগুলাও তোমার নর্মালি তোমার হচ্ছে যে
এই ইন্টারফেস দশাতে বা অবিভাজনরত দশাতে কিন্তু সেন্ট্রোমিয়ারটাকেও, এই সেন্ট্রোমিয়ারগুলোকেও আসলে খুব ভালো দেখা যায় না, বা দেখা গেছে যে অনেকগুলো সেন্ট্রোমিয়ার, তোমার হচ্ছে অনেকগুলো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার একটা জায়গায় দেখা গেছে এরকম ডিফিউজড অবস্থায় বা এক জায়গায় এরকম পুঞ্জীভূত অবস্থায় আছে, যেটা খুব ভালো দেখা যায় না। কিন্তু সাধারণত প্রতিটা ক্রোমোজোমে একটা সেন্ট্রোমিয়ার থাকে, ব্যতিক্রম থাকতে পারে, সাধারণত প্রতিটা ক্রোমোজোমে একটা সেন্ট্রোমিয়ার থাকে। সেই ক্রোমোজোমের বাহুগুলা বা সুতার অংশগুলাকে দেখার সাথে সাথেও কোষ বিভাজনরত অবস্থাতে বা প্রোফেজ দশাতে, প্রথম দশাতে আমরা যেটা দেখি যে এই সেন্ট্রোমিয়ারগুলোকেও দৃষ্টিগোচর হয়, যে সেন্ট্রোমিয়ার বরাবর একটা ক্রোমোজোমের দুইটা অংশ, একটা সাধারণত একটা ক্রোমোজোমের একটা অংশ বেশি লম্বা হয়, একটা অংশ কিছুটা খাটো হয়, সমানও হতে পারে, তবে সাধারণত তোমার হচ্ছে দুই পাশটা সমান হয় না। আমরা কিন্তু বইয়ে যদি খেয়াল করি দু এক জায়গায় কিন্তু পড়বো ক্রোমোজোমের খাটো বাহু, খাটো শীর্ষ, এরকম বলা হচ্ছে যে একটা ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের এক পাশটা একটু বেশি লম্বা হয়, আর আরেক পাশের যে ক্রোমোজোমের অংশটা, সেই অংশটা সাধারণত তার চেয়ে খাটো হয় বা তোমার হচ্ছে যে শর্ট হয়। এই যে সেন্ট্রোমিয়ারকে এবং ক্রোমোজোমকে স্পষ্ট দেখা যাচ্ছে, এই ঘটনাটা আসলে তার মানে কোথায় ঘটতেছে? প্রোফেজে। তার মানে প্রোফেজের প্রথম যে ঘটনাটা, যে ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হয় এবং সেই ক্রোমোজোমকে স্পষ্ট দেখা যায়, সেটা ক্রোমোজোমকেও দেখা যায় বা সেন্ট্রোমিয়ারকেও দেখা যায়। আবার এই প্রোফেজের যখন ধাপটা শুরু হয়, প্রোফেজ কিন্তু মাইটোসিস কোষ বিভাজনের যে 5টা দশা আমরা পড়বো বা আছে, সেই 5টা দশার ভিতরে সবচেয়ে দীর্ঘ দশা, সবচেয়ে বেশি সময় নিয়ে। কারণ কি, যে কোনো ক্ষেত্রেই দেখো আমরা যখন কোনো কাজ শুরু করি, শুরুর যে প্রস্তুতিটা সেটাই কিন্তু আসলে সবচেয়ে দীর্ঘ হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়। এরপরে প্রস্তুতিটা বা শুরুর অংশটা করে ফেলতে পারলে বাকি কাজগুলো আসলে খুব সহজে বা তুলনামূলক সহজে হচ্ছে যে করে নেওয়া যায়। কিন্তু দেখো, যে কোনো কিছুর ক্ষেত্রে, একটা ব্যবসা হতে পারে, একটা কোনো ধরনের সেট আপ হতে পারে, সেই সেট আপের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রেই শুরুর কাজটা কিন্তু দীর্ঘ হয়, শুরুর কাজটা কিন্তু সময় সাপেক্ষ হয়। তো এই ক্ষেত্রেও কোষ বিভাজনের যে গুরুত্বপূর্ণ কাজগুলো হবে, সেটার যে শুরুর যে প্রস্তুতি আছে বা তোমার হচ্ছে যে একদম প্রথম পর্যায়ে যেটা প্রোফেজটা, সেই পর্যায়টা হচ্ছে সবচেয়ে থেকে দীর্ঘ। তার মানে হচ্ছে যেখানে আমরা আরেকটা বৈশিষ্ট্য লিখতে পারি যে এই পর্যায়টা হচ্ছে কি হবে? দীর্ঘ হবে। এই পর্যায়টা হচ্ছে যে, এর পর্যায়টা হচ্ছে দীর্ঘ হবে। তাহলে প্রোফেজের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বা বৈশিষ্ট্যগুলো আমাদের পরীক্ষার জন্য হচ্ছে যে মনে রাখা দরকার, সেই মনে রাখার ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে হচ্ছে যে স্পষ্ট হবে। কি স্পষ্ট হবে? ক্রোমোজোম, সেন্ট্রোমিয়ার, এই জিনিসগুলো স্পষ্ট হবে। জলবিয়োজন ঘটবে, এটাকে আমরা একটা পয়েন্ট হিসাবে লিখতে পারি যে হচ্ছে যে এই জলবিয়োজন ঘটবে, যে পয়েন্টটাও আসলে অনেক সময় এমসিকিউ বা বিভিন্ন পরীক্ষাতে তোমার হচ্ছে যে মাঝে মাঝে কিন্তু এসে থাকে যে কি কি ঘটনা ঘটে বা এমসিকিউ হিসেবে আসতে পারে। জলবিয়োজন ঘটবে, ক্রোমোজোমগুলো, সেন্ট্রোমিয়ারগুলো হচ্ছে যে খাটো, মোটা এবং স্পষ্ট হবে। তারপরে হচ্ছে যে এই পর্যায়টা হচ্ছে যে অনেক বেশি দীর্ঘ হবে। এই পর্যায়ে আরো কিছু বৈশিষ্ট্য আছে, যেমন হচ্ছে যে এই পর্যায়ে কি হবে? সেন্ট্রোমিয়ার বরাবর, সেন্ট্রোমিয়ার থেকে যে ক্রোমোজোমের বাহু আছে, যেটা নর্মালি আমরা একটা এরকম সুতার মতো দেখতেছি, বা তোমার হচ্ছে আমরা সময় আঁকার সময় কি করি, এরকম তোমার হচ্ছে যে একটা ক্রোমোজোম এভাবে আঁকি, কিন্তু এই ক্ষেত্রে অনুদৈর্ঘ্য বরাবর, কোন বরাবর? অনুদৈর্ঘ্য বরাবর, অনুপ্রস্থ না, অনুদৈর্ঘ্য বরাবর হচ্ছে যে এইখানে ক্রোমোজোম হচ্ছে যে ক্রোমোজোমগুলো দুইটা ভাগে ভাগ হয়ে যাবে, যেটা সাধারণত প্রোফেজ পর্যায়ে খুব বেশি স্পষ্ট দেখা যায় না। আসলে এটা পরবর্তী ধাপে প্রোমেটাফেজ বা ভালোভাবে মেটাফেজ ধাপে আসলে সবচাইতে স্পষ্ট দেখা যায় যে হচ্ছে যে ক্রোমোজোমগুলো এইখানে দুইটা এরকম ক্রোমাটিডের মতো, এরকম তোমার হচ্ছে যে দুইটা ক্রোমাটিডে এরকম বিভাজিত হবে, যেটা আসলে অনুদৈর্ঘ্য বরাবর কিন্তু একটা বিভাজন, অনুদৈর্ঘ্য বরাবর হচ্ছে বিভাজন হবে, যেটা প্রোফেজে খুব ভালোভাবে খেয়াল করলে বা হচ্ছে যে খুব বিজ্ঞানীরা যেটা দেখেছে যে হচ্ছে প্রোফেজ পর্যায়ে কিন্তু এই তোমার হচ্ছে ক্রোমোজোমের যে দুইটা পাশ আছে বা দুইটা প্রান্ত আছে, সেটা কিন্তু অনুদৈর্ঘ্যভাবে দুইটা অংশে কিন্তু ভাগ হয়ে যায়, যেটা স্বাভাবিকভাবে খুব সহজেই স্পষ্টভাবে দেখা যায় না। কিন্তু এটাও কিন্তু প্রোফেজ ধাপেরই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে এই ধাপেই কিন্তু ক্রোমোজোমের যে দুইটা বাহু, সেই বাহুগুলো কিন্তু অনুদৈর্ঘ্যভাবে কি হবে? বিভাজিত হবে। তাহলে হচ্ছে যে আমরা আরেকটা পয়েন্ট বলতে পারি যে তোমার হচ্ছে যে ক্রোমোজোমের বাহুগুলো হচ্ছে যে অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হবে, বাহুগুলো অনুদৈর্ঘ্যভাবে হচ্ছে যে বিভাজিত হবে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে বিভাজন হওয়ার জন্য আমরা জানি যে হচ্ছে যে এই ক্রোমোজোমগুলোকে মাঝ বরাবর বিভাজিত করা হবে। বিভাজিত করে কি করা হবে? দুইটা নতুন অপত্য কোষ তৈরি হবে, তাহলে দুইটা কোষের সমান সংখ্যক ক্রোমোজোম দিতে হবে। মাইটোসিস কোষ বিভাজনে তো আমরা তাই জানি আসলে, যে একটা কোষ থেকে দুইটা অপত্য কোষ সৃষ্টি হবে, যেই কোষ দুইটাতে হচ্ছে যে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কি হবে? আগের পূর্ববর্তী যে কোষটা ছিল, যাকে আমরা বিভাজিত করতেছি, সেই কোষটাতে বিভাজিত হয়ে দুইটা কোষ হচ্ছে, কিন্তু দুইটা কোষে আবার একই সংখ্যক ক্রোমোজোম থাকবে। যেমন আমাদের মানুষের ক্ষেত্রে যদি এই কোষে বা নিউক্লিয়াসে যদি 46টা ক্রোমোজোম থাকে, তাহলে পরবর্তীতে যখন এটা বিভাজিত হয়ে যাবে, দিয়ে যখন দুইটা কোষ হবে, সেই দুইটা কোষেও কি হবে? অবশ্যই 46টা করেই থাকতে হবে, সমান সংখ্যক থাকতে হবে, এখানে কোনো পরিবর্তন ঘটবে না, কারণ অপত্য দুইটা কোষ কি হবে? হুবহু
একই বৈশিষ্ট্য একই গুণাগুণ সম্পর্কে কিন্তু কি হবে হতে হবে। তাহলে সেই ক্ষেত্রে এই যে ক্রোমোজোমের দুইটা অংশে যে তোমার হচ্ছে যে সমান হইতে হবে, সেই সমান হওয়ার জন্য আমরা জানি পরবর্তীতে আমরা দেখবো যে স্পিন্ডল যন্ত্র বা এক ধরনের সুতার মতো জিনিস যেটা ক্রোমোজোমকে আসলে ভাগ করে ফেলে, সেই জিনিসের প্রয়োজন আছে। এখন সেটার সাথে যুক্ত হওয়ার জন্য, সেটা সুবিধার্থে সেটা যুক্ত হওয়ার জন্য কি হতে হবে, এই যে নিউক্লিওলাস যেটা ছিল, আমরা জানি নিউক্লিয়াসের খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে যে খুবই অপরিহার্য একটা অংশ বা তোমার হচ্ছে যে খুবই কমন বা সাধারণ একটা জিনিস, সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে এখানে বিলুপ্ত হয়ে যাওয়ার মতো হয় বা এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে, এরকম কিন্তু আস্তে আস্তে, যদিও প্রোফেজ ধাপে কিন্তু এটা দেখা যাবে, কিন্তু সেটা আসলে বিলুপ্ত হওয়ার দিকে যাচ্ছে। একই সাথে হচ্ছে এই যে নিউক্লিয়ার যে মেমব্রেনটা আছে, নিউক্লিয়ার যে এনভেলপটা আছে, এই যে মেমব্রেনটা যেটা ছিল, যেটা কিন্তু ইন্টারফেস বা নর্মাল অবস্থাতে কিন্তু মেমব্রেনটা অবশ্যই থাকবে, যেটা মাঝে মাঝে হচ্ছে যে এরকম পোর বা ছিদ্র থাকবে বা নিউক্লিয়ার রন্ধ্র থাকবে। কিন্তু প্রোফেজ ধাপে কিন্তু নিউক্লিওলাসের মতোই নিউক্লিয়ার মেমব্রেনটাও কি হইতে থাকবে, এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে চলে যেতে থাকবে, আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়ে যেতে থাকবে, যেটা পরবর্তীতে ধাপে গিয়ে এক সময় গিয়ে কিন্তু পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে। তার মানে এই যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের যে তোমার হচ্ছে বিলুপ্তি, নিউক্লিওলাস এবং হচ্ছে যে নিউক্লিওলাস এবং হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা, এই পর্দাগুলো আস্তে আস্তে বিলুপ্তির দিকে যাবে, কিন্তু সম্পূর্ণ বিলুপ্ত প্রোফেজে হবে না, বিলুপ্ত হতে থাকবে, এরকম বিলুপ্ত হতে থাকবে বা ডিসঅ্যাপিয়ার হতে থাকবে, আসলে হ্যাঁ এরকম ডিসঅ্যাপিয়ার হতে থাকবে। আর একই সাথে ক্রোমোজোম, তার মানে কি ক্রোমোজোমগুলো বা ক্রোমাটিন তন্তু অনেক বেশি স্পষ্ট হতে থাকবে, খাটো মোটা এবং হচ্ছে অনেক বেশি স্পষ্ট হতে থাকবে। বিপরীতভাবে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে যে কি হতে থাকবে, আস্তে আস্তে বিলুপ্ত হতে থাকবে। একটা জিনিস স্পষ্ট হবে, কারণ সব কাজ মাইটোসিস কোষ বিভাজনে কাকে নিয়ে, ক্রোমোজোমকে নিয়ে। ক্রোমোজোমই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, যাকে আমরা বিভাজিত করব একদম সমানে যেন হচ্ছে যে সেই কোষটা অপত্য দুইটা কোষ যেন তাদের নিজেদের কাজ বা সব বৈশিষ্ট্য ঠিক মতো রাখতে পারে। সুতরাং এখানে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন আসলে আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় না। তাহলে এই জন্য ক্রোমোজোম অনেক বেশি স্পষ্ট হচ্ছে, আরো বেশি পানি বিয়োগ করতে আরো বেশি খাটো এবং মোটা হচ্ছে এবং স্পষ্ট হচ্ছে, দেখা যাচ্ছে। এবং একই সাথে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন কিন্তু বিলুপ্ত হতে থাকছে। তাহলে হচ্ছে যে প্রোফেজ ধাপে যেটা হচ্ছে যে ক্রোমোজোমের একদম সমান অংশে বিভাজিত হওয়ার জন্য প্রথম যে প্রস্তুতিটা, প্রথম যে ধাপটা, প্রথম যে বা গুরুত্বপূর্ণ যত কাজগুলোর প্রিপারেশন বা প্রস্তুতিমূলক কাজগুলো সব কিন্তু প্রোফেজ ধাপে শুরু হয়ে যাচ্ছে। এই জন্যই প্রোফেজ ধাপটা গুরুত্বপূর্ণ এবং একই সাথে প্রথম ধাপ এবং সবচেয়ে দীর্ঘ এবং হচ্ছে যে সবচেয়ে সময় সাপেক্ষ, যতগুলো ধাপ আছে তার ভিতরে সবচেয়ে সময় সাপেক্ষ ধাপ এই প্রোফেজ ধাপের ছবি সহ, খুব সিম্পল ছবি, আমরা ছবিটা আঁকা প্র্যাকটিস করব। সেই ছবি সহ আমরা পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করব এবং হচ্ছে যে বই থেকে বা আমরা আজকে ভিডিও থেকেও শিখে নিলাম যে কি কি পয়েন্ট থাকবে। এই পয়েন্টগুলোকে আমরা হচ্ছে একটু মাথায় রেখে পড়লে, তুমি ছবি সহ এই পয়েন্টগুলোকে যদি হচ্ছে যে মাথায় রাখো, তাহলে সেটা এটা মুখস্থ করার খুব বেশি প্রয়োজন নাই। আমরা খুব সহজেই খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো এবং ছবিটা লিখে যে কোনো এক্সামে দেখবা যে সামনে 1 বছর 1.5 বছর বা কখনোই আমরা হয়তো এটা ভুলবো না। পরবর্তী যে ধাপ আছে মেটাফেজ এবং হচ্ছে মেটাফেজ, সেই ধাপের ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।